সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হোসাইন। সেখানকার প্রস্তুতি নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন তিনি। হোসাইন, রাষ্ট্রপতি কি স্মৃতিসৌধে পৌঁছেছেন কিনা এবং আজকে তার আর কোনো কর্মসূচি আছে কিনা জানাবেন। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কিছুক্ষণের মধ্যেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। আপনি আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন ৩ বাহিনীর প্রধান তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তিনি প্রথমে এসেই মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন এবং করুণ বিয়োগলের সুর বেজে উঠবে সেই সময়। এরপর ৩ বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হবে গার্ড অব অনার এবং এই গার্ড অব অনার শেষে তিনি এই জাতীয় স্মৃতিসৌধের যে পরিদর্শন বই রয়েছে সেই পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন এবং এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যেই নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে উপস্থিত হবেন। আপনি জানেন যে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তিনি একটি দারুণ ভূমিকা রেখেছিলেন। ১.৫ দশকের বেশি সময় ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন এবং ৪ দশকের বেশি সময় ধরে তিনি রাজনীতির মাঠে রয়েছেন। তৃণমূল থেকে উঠে আসা একজন সংগঠক, দীর্ঘদিন ধরে বিএনপি মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। গতকাল তিনি শপথ নিয়েছেন ২৩তম রাষ্ট্রপতি হিসেবে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের হাতে তিনি শপথ বাক্য পাঠ করেন এবং এরই মধ্য দিয়ে কিন্তু তার একটি নতুন যাত্রা শুরু হলো। ৪ দশকের বেশি সময় ধরে যে রাজনৈতিক সংগ্রাম, তার যে রাজনীতি, এই রাজনৈতিক অধ্যায়ের ইতি ঘটিয়ে তিনি কিন্তু আজকে তার প্রথম কর্মদিবস বলা যায় শপথ গ্রহণের পর। সেই কর্মদিবসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। একই সাথে তার যে শ্রদ্ধা নিবেদন, এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্রের প্রতি এবং দেশের যে আত্মদানকারী বীর শহীদ রয়েছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধে, তাদের প্রতি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করার একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে। আমরা অপেক্ষা করছি তার জন্য। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে এবং জাতীয় স্মৃতিসৌধের সবখানে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে, নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। তো এখনো পর্যন্ত আসলে তিনি ১০টায় আসার কথা থাকলেও কিন্তু একটু সময় লাগছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে উপস্থিত হবেন। তো তিশা, এখনো পর্যন্ত এই বলা যায় যে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সবাই অপেক্ষা করছেন। তিনি শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর শেষে তাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরবর্তীতে একটি বৃক্ষরোপণ করবার কথা রয়েছে। তিশা, এই ছিল আমার কাছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সবশেষ খবর। হোসেন, আপনি আছেন সেখানে, থাকুন, আমরা নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। মন্ত্রিসভার আকার বাড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর আব্দুল মঈন খান ও তরুণ আন্দালিফ পার্থ, শামীম কায়সার সহ ৬ জনকে মন্ত্রিসভায় স্থান দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন ৬ সদস্যকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর মধ্যরাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে আব্দুল মঈন খান দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে গেছেন রশিদুজ্জামান মিল্লাত। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিফ রহমান পার্থ। তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসা জহিরুদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী সাচিং প্রোজেরি, আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অপরদিকে হুমায়ুন কবির পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শামীম কায়সার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। সব মিলিয়ে নতুন নিয়োগে মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ জনে। জিয়া উদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে নবনির্বাচিত মন্ত্রীদের শ্রদ্ধা জানাবার কথা রয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, মন্ত্রীরা কখন নাগাদ আসতে পারেন শ্রদ্ধা জানাতে, জানাবেন সেখানকার চিত্র?
তিশা জানেন গতকালের যে ঘটনা, মন্ত্রী পরিষদের আকার বাড়লো, বেড়ে হলো 53। সেক্ষেত্রে নতুন যে মন্ত্রীরা রয়েছেন 6 জন মন্ত্রী, অর্থাৎ 5 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সেক্ষেত্রে মোট 6 জন মন্ত্রী কিন্তু আজ ধাপে ধাপে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর কথা। এর অংশ হিসেবে আজ প্রথম শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন টুজেরি। তিনি এসেছিলেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই মিশন ভিশন রয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে, পার্বত্য জেলাগুলো নিয়ে, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিয়ে, তিনি সেই তার যেই মিশন ভিশন রয়েছে সেই মিশন ভিশনকে তিনি গুরুত্ব দিয়ে এগোতে চান এবং একজন কর্মীর মতন তিনি কাজ করতে চান জানিয়েছেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রী যারা রয়েছেন তারাও আজকে আসবেন। নিশ্চয়ই আপনি জানেন যে আরও মন্ত্রী রয়েছেন 5 জন। এছাড়া আফরোজা খানম রিতাকে বেসামরিক বিমান পর্যটন থেকে তাকে বদলি করে তাকে খাদ্য মন্ত্রণালয় দেওয়া হয়েছে। আর একটা বড় খবর রয়েছে যে আমরা জানতে পেরেছি যে নবনির্বাচিত রাষ্ট্রপতি যিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে, সেখান থেকে তিনি জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে এসে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। অন্যান্য মন্ত্রীরাও আসবেন ধাপে ধাপে, তারাও নিশ্চয়ই তাদের পরিকল্পনার কথা, মিশন ভিশনের কথা জানাবেন। যেমন গতকাল রাষ্ট্রদূত মিলাদ বলেছিলেন যে তিনি তার মন্ত্রণালয়কে স্বচ্ছভাবে রাখতে চান, তিনি কিভাবে কাজ করছেন সে কাজগুলো জবাবদিহিতার আওতায় আনতে চান। পাশাপাশি বিমান মন্ত্রণালয়কে কিভাবে ঢেলে সাজানো যায় সেই সাজানোর প্রক্রিয়াকে তিনি অনুসরণ করতে চান। অন্যান্য মন্ত্রীরা রয়েছেন, আমরা তাদের কথাও জানবো, তাদের কথা আপনাদের জানানোর চেষ্টা করবো। তবে সে পর্যন্ত তাদের আসার অপেক্ষায় রয়েছে আমরা। তিশা। ফরহাদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। রাজপথের সংগ্রামী নেতা থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের আড়ম্বরপূর্ণ আয়োজনে সংবিধান ও রাষ্ট্রের প্রতি আনুগত্যের অঙ্গীকার করে শপথ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে স্লোগান, মিছিল আর আন্দোলনের ভিড়ে ক্ষমতার বাইরে দাঁড়িয়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলাই ছিল যার রাজনৈতিক বাস্তবতা, আজ সেই মানুষটি প্রবেশ করলেন রাষ্ট্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রাঙ্গণে। দলীয় রাজনীতি পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ, বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বর্ষিয়ানে রাজনীতিবিদের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার সময় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রের আনুষ্ঠানিক মর্যাদা আর সামরিক শৃঙ্খলার এই আয়োজনে স্পষ্ট হয়ে ওঠে নতুন দায়িত্বের ব্যাপ্তি। আমি আইন অনুযায়ী বাংলাদেশের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল শপথ পড়ান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ সময় তিনি রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথের মূল নথিতে স্বাক্ষর শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। রাজনীতির উত্তপ্ত মাঠ পেরিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে নতুন এই অধ্যায়ে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সাংবিধানিক দায়িত্বের মর্যাদা অক্ষুণ্ণ রেখে রাষ্ট্রের সব পক্ষের আস্থার জায়গা হয়ে ওঠা। আর আজকের এই শপথের মধ্যে দিয়েই শুরু হলো নতুন সেই যাত্রা। শফিকুল হক, ৭১, বঙ্গভবন, ঢাকা।
কলকাতায় হোটেলের আগুনে নিহতদের মরদেহ আজ দেশে আনা হবে। এর আগে শুক্রবার সন্ধ্যায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কলকাতায় বাংলাদেশের উপ হাইকমিশন ও নিহতদের স্বজনরা জানিয়েছেন, রাতেই ময়নাতদন্ত শেষে তারা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় মরদেহগুলো। আজ সকালে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানান স্বজনরা। 5 জনের মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে আনা হবে দেশে। আর সাতক্ষীরার বাসিন্দা SM আলিমুজ্জামানের মরদেহ ভোমরা সীমান্ত দিয়ে দেশে ফেরত আনা হবে। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার অন্ত্যেষ্টিক্রিয়া কলকাতায় করা হতে পারে। দর্শক, এই বিষয়ে তথ্য জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। আমরা শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীর কাছে। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? মরদেহ কখন নাগাদ দেশে ফিরতে পারে? দেখুন, এই যে পার্ক সার্কাসের যে পিস ওয়ার্ল্ড অর্থাৎ যে হিমঘর আছে যেখানে দেহগুলি রাখা আছে, এখান থেকে দেহগুলি নিয়ে কিন্তু এই যে আর কি মৃতদের তারা যখন জীবিত এসেছিলেন কলকাতায় অর্থাৎ ভারতে, তখন যে পাসপোর্ট তারা বহন করেছিলেন সেই পাসপোর্ট গুলো কিন্তু ক্যান্সেল করতে হবে। অর্থাৎ এখান থেকে এই যে স্বজনরা মৃতদের যে স্বজনরা এসছেন দেহ নিতে, তারা এখান থেকে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার ডেপুটি হাই কমিশন বাংলাদেশ, সেখানে গিয়ে তারা যেহেতু পাসপোর্ট গুলো বাংলাদেশের সেখান থেকে তারা ক্যান্সেল করবে এবং ডেপুটি হাই কমিশন থেকে এসে দেহগুলো পিস ওয়ার্ল্ডে নিতে আসবে, এসে তারপর এখান থেকে কিন্তু পেট্রাপোল বেনাপোলের উদ্দেশ্যে রওনা দেবে। যেটা শোনা যাচ্ছে যে ভারতীয় সময় সমস্ত কাজ মিটিয়ে কিন্তু 11টা থেকে 12টা বাজতে পারে এই পিস ওয়ার্ল্ড থেকে বেরোতে। এরপর কিন্তু পেট্রাপোল পর্যন্ত পৌঁছাতে আরো 3 ঘন্টা সময় লাগবে কম করে, এবং সব মিলিয়ে দুপুর 2টোর আগে কোনোভাবেই কিন্তু বাংলাদেশে এই মরদেহ ঢুকতে পারবে না, যে সময়সীমা আমরা যা দেখছি। তো প্রক্রিয়া শুরু হয়েছে আর কি। স্বজনরা তারা কিন্তু সকালের টিফিন খাওয়ার পর তারা অফিস আর কিছুক্ষণের মধ্যেই খুলবে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কার্যালয়, এবং তারপর তারা সেখানে যাবেন, পাসপোর্ট গুলো ক্যান্সেল করে নিয়ে তারপর তারা রওনা দেবেন। 6 জনের মোট মরদেহ 7 জনের মধ্যে কিন্তু বাংলাদেশে যাচ্ছে। আর রেবতী সরকার সাতক্ষীরার বাসিন্দা, তার যে মরদেহ তার আত্মীয়রা কলকাতায় কেওড়াতলা এই নিমতলা মহাশ্মশানে কিন্তু গভীর রাতে দাহ করেছে, এবং মোট 7 জনের মধ্যে 6 জনের মরদেহ কিন্তু বাংলাদেশে যাবে। সত্যজিৎ, আপনি থাকুন, আমরা ফিরবো আপনার কাছে আবারও। দর্শক, আমাদের আরেক সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু আছেন বেনাপোলে, আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। পাপ্পু, মরদেহ কখন পৌঁছাবে? নিহতের স্বজনরা তো সেখানে রয়েছেন, কি বলছেন তারা? আপনি যেমনটুকু বলছিলেন, আমি স্বজনদের সাথে ফোনে কথা হয়েছে এবং স্বজনরা বলছে যে আমরা হয়তো ঘন্টা লাগভাগ 1টা 2টা 2:30টার দিকে 3টার দিকে এখানে এসে পৌঁছাবে, এরকম একটা অবস্থা আছেন। যেহেতু আপনার দেহগুলা নিয়ে অনেক আগে পৌঁছানোর কথা ছিল, যে পাসপোর্ট গুলা নিয়ে বাংলাদেশের হাইকমিশনারতে বাতিল করার জন্য গিয়েছে নতুন করে। আমি ফোনে কথা করেছি ওনার সাথে, ভদ্রলোকের সাথে, এবং ওনার জামাই হবে সম্ভবত। হ্যাঁ, আর হচ্ছে এখানে একটি গাড়ি আছেন ঢাকা থেকে, একটি অ্যাম্বুলেন্স আছেন। এই অ্যাম্বুলেন্সটি ড্রাইভার বলছেন যে আসলে আমার সাথে একজন আসছিল, তিনি যে কোথায় গেছেন বলতে পারছেন না। তো আমি বুঝতে পারছি আসলে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছে, ইচ্ছুক না। সবকিছু মিলিয়ে এখানে ইমিগ্রেশন ওসির সাথে কথা হয়েছেন, তিনিও প্রস্তুত আছেন, এখানে টোটাল কাস্টমস প্রস্তুত আছেন। সবকিছু মিলে এখানে অ্যাম্বুলেন্সে যে বডিগুলো আসলে, 5 জনের ডেড বডি আসলে সুন্দর করে তারা কাজ করে অ্যাম্বুলেন্সে দিয়ে দিবে বলে প্রস্তুতি সবাই আছে। এবং বর্ডারে এখানে দেখতে পাচ্ছি যে বর্ডারে আসলে অনেক লোকই আছে অপেক্ষায়, দেখছি এমনি সাধারণ জনতা যে বাংলাদেশের নাগরিক ভারতে যে হোটেলে একটি অগ্নিকাণ্ড শিকার হওয়াতে আসলে সবাই দুঃখজনক বিষয়টি বলছে।
সবকিছু মিলিয়ে আসলে আজকে বেনাপোল পেট্টাপোল, আমি এখনই বর্তমানে কথা বলছি, বেনাপোল পেট্টাপোল চেকপোস্টে বাংলাদেশ আন্তর্জাতিক একটি চেকপোস্ট, সবচেয়ে বড় পাপ্পু, একটি আপনি পোস্ট। থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। সেই সাথে ধন্যবাদ সত্যজিৎ চক্রবর্তী আপনাকেও। দর্শক যেমনটি জানেন, কলকাতায় হোটেলে লাগা আগুনে নিহত 5 জনের মরদেহ আজ দেশে আনা হবে, সেই খবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।